আন্দালিক পার্থ কয়েকদিন আগে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে সংসদে, শুনেছেন না? এটা তো শুনেছেন আপনারা সবাই, তাই না? সবাই ধন্য ধন্য করেছে, ধন্য ধন্য বলি তারে। তারেক রহমান খুশি হয়ে পিঠ চাপড়ে দিচ্ছে, দেখেন। তবে জুলাই সনদ নিয়ে মূল যে স্পিরিট পাথর, সেটার সাথে আমি যে ভিডিও দিছি কয়েকদিন আগে, সেটার কোনো তফাৎ নাই। জুলাই সনদের ব্যাপারে কমিটমেন্টের প্রশ্নে বিএনপি তাদের অবস্থান শক্ত করতেছে বলে আমার মনে হয়েছে। এটা সত্য, বিএনপি ফ্যাসি বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা কমরেড। জুলাই নির্মাণে তার অবদান অস্বীকার করা সম্ভব না। আমাদের সকলের শরীরে মনে আমরা প্রত্যেকেই ফ্যাসিবাদের চিহ্ন বহন করতেছি, বিএনপি এর বাইরে না। পার্থ জুলাই নিয়ে কি বলছে সেটা রেকর্ডে থাকা দরকার, শোনেন। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, এরা স্ট্যান্ড, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তারেক রহমান নিজে হ্যাঁ ভোট দিতে বলছে গণভোটে। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, মনে থাকবে তো? সালাউদ্দিন সাহেব বলছে জুলাই সনদের পক্ষে আমরা আছি। তো সেটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে। শুনেছেন? রেকর্ড থাকলো আমরা লক্ষ্য রাখবো কি করে বিএনপি সংবিধান সংস্কার নিয়ে, জুলাই সনদের প্রতি তার কমিটমেন্টটা কতটুকু রাখে সেটা আমরা দেখবো। তবে আজকের আলাপটা পার্থর বক্তৃতার অন্য কিছু অংশ নিয়ে, কারণ পার্থ এমন কিছু বলছে, আরো কিছু ওইটা বলতে যায়, যেগুলো নিয়ে কিছু আলাপ আমাদের করতেই হবে। একটা জিনিস সত্য যে বিরোধী দল আর দেশের মানুষের মধ্যে একটা বড় অংশ বিএনপির জুলাই সনদের প্রতি কমিটমেন্টের প্রতি আস্থা পাইতেছে না। এইটা বিএনপিকে বুঝে দেখতে হবে যে কেন আস্থা পাইতেছে না। এটাও পার্থের বক্তব্যে আছে, কেন আস্থা পাইতেছে না এটা পার্থের বক্তব্যে আছে। শোনেন, পার্থ বলতেছে আপনারা কেন বিপ্লবী সরকার করলেন না। শোনেন, একদম রেসপেক্টের সাথে বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। শুনেছেন পার্থ কেন বলতেছে আপনারা কেন করলেন না? মানে অন্তর্বর্তীকালীন সরকার কার পার্থ? এটা তো আপনার না, আপনারা ছিলেন না সেই সরকার তৈরির সময়। আপনারা জান না ক্যান্টনমেন্টে ড্যাং ড্যাং করতে করতে, বাসে কইরা, মাইক্রো বাসে কইরা, বাসে কইরা এই সরকার কেমন হবে সেটাতে আপনাদের বক্তব্য ছিল না, বক্তব্য না হয়নি। আপনারা তো নিজেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরই ছিল। শোনেন, আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল। এখন হাত ঝেড়ে ফেলতেছেন কেন? তখন যদি বিপ্লবী সরকার হয়ে না থাকে এটা দায়িত্ব জামাত এনসিপির একার না। আপনি জামাত এনসিপির উপর দায়িত্ব পাইতেছেন। এই সরকার তৈরি সময় আপনি ছিলেন, আপনি নিজের দায়িত্ব নিলেন একটু আগেই। আবার শোনান, আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল। আপনি এনসিপির উপর দায়িত্ব পেতেছেন। এই সরকার তো তৈরি হয়েছে আসিফ নজরুলের বাসায়। দেখেন একটা ক্লিপ দেখাই। এই ভদ্রলোক বলতেছে যে আসিফ নজরুল এবং সামরিক কর্তৃপক্ষ ইন্টারিম গভর্নমেন্ট তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। অনেকগুলো মানে স্বার্থের সম্মিলন হয়েছে। একদিকে হচ্ছে আর্মড ফোর্সেসের, তাদের তো নিজস্ব পছন্দ নিশ্চয় ছিল। আমাদের যিনি চিফ অ্যাডভাইজার হলেন ওনারও নিজস্ব পছন্দ ছিল, এবং ওই সময় সবচেয়ে যিনি বেশি প্রভাব বিস্তার করেছিলেন, বিশেষ করে আমাদের যিনি অধ্যাপক, সম্মানিত অধ্যাপক আসিফ নজরুল, ওনার প্রভাবটাও কাজ করেছে। এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের সাথে ওই মুহূর্তে ওনার যে সম্পর্কটা আমার কাছে মনে হচ্ছে অনেক প্রগাঢ় ছিল বিভিন্ন কারণে, যার ফলে উনি হয়তো প্রফেসর ইউনূসের সাথে এই কে কোন নামগুলো যাবে কোন নামগুলো যাবে না, উনি একটা বড় নিয়ামকের ভূমিকা পালন করে থাকতে পারেন, যদি আমি নিশ্চিত না। কিন্তু এই আলাপগুলা কিন্তু সত্যিকার অর্থে কেউ বলছি না। শুনেছেন? আচ্ছা, এবার শুনেন, বঙ্গভবনে যাইয়া প্রধান উপদেষ্টা কে হবে এটাও তারা ঠিক করেছে। মানে এই দুইজন, একজন এই যে মানজার আল মতিন, যার আব্বু মাহমুদ ভাইকে বলছিল ট্রুথ ইজ নো ডিফেন্স। শুনেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যেদিন আমরা বঙ্গভবনে গেলাম 6 আগস্ট, তখন বিশেষ করে আমাদের একটা বড় দায়িত্ব ছিল, আমাদের যে নতুন সরকার হবে সেই সরকারের প্রধান কে হবেন, অন্তর্বর্তী সরকারের। তো সেটা একটা কাজ ছিল, যে কাজটা আমরা বোধহয় 6 থেকে 7 ঘন্টা লেগেছিল সম্পূর্ণ করতে, এবং দীর্ঘ সময় আমাদেরকে বঙ্গভবনে থাকতে হয়েছিল। আমি যদি ভুল না করি সেই দিনটা ছিল 6 আগস্ট, এবং এটার পেছনে আপনারও কিছু অবদান ছিল, বিশেষ করে বঙ্গভবনে যাওয়া কিংবা না যাওয়া নিয়ে। শুনেছেন? আচ্ছা বলেন তো, এই লোকটা চিনেন আপনি? সাদা চুল, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। সে নিজেই বলছে সে একটা নিরাপদ জীবন চায়, সিভিল সোসাইটি নিরাপদে থাকতে চায়। শুনেন, সিভিল সোসাইটির অনেকেই যারা নেতৃত্ব ছিল, তার মধ্যে আমিও নিশ্চয়ই আছি। সিভিল সোসাইটি তো সবসময় একটু নিরাপদেই থাকতে চায় সামাজিকভাবে। তো মাস্টার তুমি তাইলে মধ্যে ঢুকো কেন বাপ? কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওই জায়গায় যাইতে হবে? সরকার কেমন হবে সেটা ঠিক করতে হবে কেন? সে যে কয়টার নাম বলিছে, ওখানে কারা কারা গেছিল বঙ্গভবনে? আপনারা জানতেন যে এরকম ইউনিভার্সিটির মাস্টাররা গেছিল? এদেরকে নাহিদ নিয়ে গেছে, সেই বলতেছে নাহিদ নিয়ে গেছে। বিশেষ করে সেই সময় প্রথম যোগাযোগটা করেছিল নাহিদ, যে স্যার আপনাদেরকে যেতে হবে, আপনারা একজন যাবেন। এই যে কয়টা টিচার গেছিল সব কয়টা আলট্রা সেকুলার লেফট। আমি তাদের নাম বলতেছি না, তাহলে বুঝেন এই ট্রানজিশনটা কেমনে ম্যানেজ হয়েছে, কেমনে সরকার তৈরি হয়েছে। সরকার তৈরির দায়িত্ব এদের। তারপরে মানুষের মনে কেন সন্দেহ আছে জানেন? সংবিধান সংস্কার কমিশন, এগুলো তো বিএনপির দফা। বিএনপির 31 দফার প্রথম দফা কি ছিল? এটা সাহেব দেখান। দফা 1, সংবিধান সংস্কার কমিশন গঠন। একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত ও অগণতান্ত্রিক সংশোধনী ও পরিবর্তন পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন করার কথা জানানো হয়। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার কথা বলা হয়। তো সংবিধান সংস্কার কমিশন কই আপনার? 1 নম্বর দফা তো ছিল আপনার 31 দফা, এটা আপনাদের। বাদ দেন প্রফেসর ইউনূসের সংবিধান সংস্কার, আপনাদেরটা করেন। এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব, বলেন তো কি বলছিলেন 31 দফার 1 নম্বরে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে?
মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? দেখেছেন খালেদা জিয়াও একই কথা কয়। আর তো এনসিপি কে আপনারা জেন জি কে রিপ্রেজেন্ট করেন, আপনারা জামাত জেনারেশন হইয়েন না। শুনেন, আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই, আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। আপনারা তো বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি করেন, বাকশালী হয়ে যায় না। আওয়ামী লীগের সমর্থন নিয়ে তো ক্ষমতা এসেছেন। দেখেন নভেল কি কয়, সেও আপনাদের দাবরানির মধ্যে রাখে। দেখেন, আওয়ামী লীগকে স্পেস দিতে হবে, বৈধতা দিতে হবে, রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে। আমাদের দাবি তিনটাই। আমরা আপনাদের পদত্যাগের কথা বলছি না। প্রক্রিয়া যাই হোক, আপনার পারফরমেন্স দেখতে চাই। পারফরমেন্স আপনি সংসদে দেখান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেখান। আমরা আপনার সাথে মৌন সমর্থন দিয়েছি বলেই আপনি ক্ষমতায় এসেছেন। আপনি ভুলে যাবেন না, এই সমর্থন সরে গেলে কিন্তু আপনার ক্ষমতা আর থাকবে না। শুধু নভেল না, বাকশালের কাছে ভোট চাই নিয়েছেন, কান্নাকাটি করে হাত পা ধরে হাসিনাই বসছে। শুনেন, বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে জামাত ঠেকানোর জন্য। দয়া ধর্মকে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। হ্যাঁ সত্য নাকি পার্থ? হ্যাঁ, এইভাবে কান্নাকাটি করে ভোট নিছেন। হ্যাঁ ভালো তো, আপনারা গোপাল হয়েছেন, এটা পাবলিকে মনে করে আপনারা ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। সংবিধানকে ছুঁড়ে ফেলা দেয়া পার্থ খুব বিলাস। সে বলতেছে সংবিধান কি মনে করে দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল। শোনেন, এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুড়ে ফেলে দাও, সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, দেয়ার আর রেলেভেন্ট প্রভিশনস উইদিন দ্য কনস্টিটিউশন যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি? পার্থ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে ৭১-এর পরাজয়ের দলিলের কথা মনে করায় দেয়। আচ্ছা পার্থ শুনেন, এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুড়ে ফেলে দেবে। এটা কার কথা? আপনারই কথা তো। এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব, বলেন তো কি বলছিলেন সংবিধান ছুড়ে ফেলে দেওয়া নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? আচ্ছা এইবার আসেন, খালেদা জিয়া নিজে কি বলছিল সংবিধান ছুড়ে দেওয়ার ব্যাপারে। দেখেন, এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান শুনেছেন? তাহলে কি খালেদা জিয়ার ৭১-এর পরাজয়ের ইতিহাস মনে পড়ে যায় পার্থ? তাই তো হয়। ওই সংবিধান তো বাংলাদেশের পরাজয়ের দলিল। ওই সংবিধান কে লিখছে? বাংলাদেশের সংবিধান পরিষদ। জানেন তো কিভাবে সংবিধান লেখা হয়? সারা দুনিয়ায় সংবিধান সভার নির্বাচন হয়, সংসদ নির্বাচনের মতো। তাদের পাবলিকে ভোট দেয় শুধু সংবিধান রচনার জন্য। পাকিস্তানের সংবিধান রচনার জন্য যে সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭০ সালে, সেই নির্বাচনে শরীয়তি বডিগার্ড বিজয়ী হয়েছিল। যারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিল তারাই স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করে। ওটা তো স্বাধীন বাংলাদেশের সংবিধান না, ওটা পাকিস্তানের সংবিধান। স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে সাম্য, মানব সত্তার মর্যাদা আর ইনসাফ। এইটা দিয়ে আমরা দেশ গড়বো, এটা থাকবে আমাদের মূল নীতি, রাষ্ট্রের মূল নীতি। কেন নাই এগুলা? একটাও নাই এই ৭২-এর সংবিধানে। কেন এর মধ্যে সাম্য নাই? কেন এর মধ্যে মানব সত্তার মর্যাদা নাই? কেন এর মধ্যে ইনসাফ নাই আমাদের মূলনীতি হিসাবে? কেন নাই ৭২-এর সংবিধানে? আপনি যুদ্ধ করতেছেন, যুদ্ধে যেতে আপনি কেমন ধরনের রাষ্ট্র করবেন? এটাই তো ঘোষণাপত্র। আপনি যে ঘোষণাপত্র লিখছেন, আপনি বলছেন আমি সাম্যের বাংলাদেশ করবো, আমি মানব সত্তার মর্যাদা থাকবে সেখানে, আপনি বলছেন আর ইনসাফ থাকবে সেখানে, সেই বাংলাদেশে। সেটা হবে আমাদের মূলনীতি। আপনি একটাও রাখলেন না, একটাও না ৭২-এর সংবিধানে। কেন? ওটা কেমন স্বাধীন বাংলাদেশের সংবিধান হয়? পাকিস্তানের সাথে মিলাই দেখেন, বাংলাদেশের সংবিধান মিল আছে। ওই ৭২-এর সংবিধানের মিল আছে পাকিস্তানের সংবিধানের সাথে। জরুরি আইনের ভাষা, মৌলিক অধিকার রদ করা থেকে শুরু করে রাষ্ট্র ধর্ম, সংসদের উপর দলীয় নিয়ন্ত্রণ, প্রস্তাবনার রাজনৈতিক এবং আধ্যাত্মিক ভাষা, রাষ্ট্রের সাংবিধানিক পরিচয়, সব পয়েন্টে পয়েন্টে মিল। আছে পার্থ, এই সংবিধান তো আপনার প্রিয় কোনো জিনিস ছিল না। আপনি তো ৭২-এর সংবিধান যে আওয়ামী লীগের রক্ষিতা ছিল সেটা তো আপনিও কইছিলেন। আপনি তো নিজেই বলছিলেন এই সংবিধানকে জনগণ ছুঁড়ে ফেলে দিবে। তা আপনি কেন এখন এটা নিয়ে দিওয়ানা হইলেন? শোনেন আপনি কি বলছিলেন। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। শুনেছেন পার্থ কি কইছিলেন? এবার সংসদে কি কইছে পার্থ? এডিটর সাহেব আবার শোনান। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুড়ে ফেলে দাও, সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, দেয়ার আর রেলেভেন্ট প্রভিশনস উইদিন দ্য কনস্টিটিউশন যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি? আচ্ছা, মির্জা ফখরুল সংবিধান নিয়ে কি বলছিল শুনেন। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে ১/৩ তারা করেছে একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, তারা করছেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলেছে। শুনেছেন? মানে এদের কথা কোনো ঠিক নাই। যখন যেটা পছন্দ, যখন যেটা কাজে লাগে সেটাই বলে, আর খালি মিছা কথা বলে, কথা ঘুরায়। এই জন্য এদেরকে বিশ্বাস করে না, ইচ্ছা মতো এটা কথা ঘুরায়। আগে এক কথা বলে, তারপরে আবার চোখ উল্টে দেয়। এটা সবসময় চোখ উল্টায়। এটা হইতেছে চোখ উল্টানো পার্টি, বুঝিস?
আবার পার্থ কারাজানে উদ্দেশ্য করে কইছে আপনারা 6 বলে 12 রান করেছেন আর আমরা এর আগে 300 রান করেছি। শুনেন, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই করেছি। শুনিছেন? আপনারা তো এই ভিডিওটা দেখেছেন, বিএনপি নেতার স্লোগান দিতে দিতে দৌড় দেওয়া, এটা সাহেব দেখান আবার। দেখেছেন? কেউ জানতেন যে কেন দৌড় মারিছে? ওই পাঁচটা কলে কয়া দিল 300 রান করা লাগবি না, ওই জন্য দৌড় মারিছে। বিএনপিটা দৌড়ের উপরে রেখে তাহলে হাসিনা ভালোই করেছে, রান বেশি উঠেছে। দৌড় মারাটাই ওদের কাছে আন্দোলন। আপনারা ঈদের পরে আন্দোলন আন্দোলন শুনেছিলেন না? খালি ঈদের পরে তীব্র আন্দোলনের ডাক দিত মির্জা ফখরুল কেসি গেটের মাঝখানে বসে। এটা হইতেছে দৌড়ানির আন্দোলন, রাস্তায় নামে মারতো দৌড়। 17 বছর এই আন্দোলন করে যে কিছু করতে পারে নাই, সেটা পার্থ নিজের মুখে বলেছিল। শোনেন, তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার চ্যাম্পিয়ন তারা তো তাদের এই রক্তের উপরে দিয়ে তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে। এবং আমরা আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি, তার কারণে আমরা কারাবরণ করেছি, আজকে বের হয়ে আসছি। এখন আমাদের দায়িত্ব তরুণ আমরা যারা সবাই আছে, সবাই মিলে এই দেশকে এমন একটা প্ল্যাটফর্ম দিব যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে দেশ চালাতে পারে। শুনেছেন? চ্যাম্পিয়ন কইছিল তখন পার্থ, আর আজকে কইতেছে 300 রান করেছে আগে। শুধু কি তাই, মেজর হাফিজ যারা স্পিকার বানায়, যারা উদ্দেশ্য করে সংসদে কথা বলে পার্থ, সে নিজেও বলেছিল কি শুনেন, যদি আরো 10 বছর সংগ্রাম করতাম এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এতে সরানো সম্ভব ছিল না। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে। শুনিছেন? গান পার হইলে মাঝিকন চুদির ভাই, তাই না? এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব বলেন তো, কি বলছিলেন 300 রান করা নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? আওয়ামী লীগের রক্ষিতা এই সংবিধানের ফেলায় আওয়ামী লীগ ভাগিছে, তো ইদ্যৎকালটা তো শেষ হইতে দেন, তারপরে নিকা বসেন। এত প্রেমে দিওয়ানা হয়ে ইদ্যৎকাল শেষ হওয়ার আগে নিকা বসিলেন? ইদ্যৎকালের তো একটা মেডিকেল রিজন আছে। 72 সংবিধানে পেটের তো বাকশালের বীজ আছে, ওই পোলা তো পেটের মধ্যে আছে, ফ্যাসিবাদের বীজ আছে, ওইটা থেকে বাকশালী বের হবে, পয়দা হবে ফ্যাসিবাদী। আপনি ভারপ্রাপ্ত ভাদারি হয়ে থাকবেন। 72 সংবিধান শুধু রাজনৈতিক স্মারক না, এটা ইনস্টিটিউশনাল ফেইলিওরের উৎস। পার্থ, একটা জিনিস বুঝলাম না, আপনি যেমন সংবিধানের বিরুদ্ধে কইছিলেন, ঠিক তেমনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার বিকাশ ধরেও কিন্তু কইছিল। শুনেন, এই কোন বিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলবে না। আজকে জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। বিকাশ নুরা মন্ত্রী হইল, আপনি কেন হইলেন না? এই 72 সংবিধানের পরতে পরতে লুকায় আছে ফ্যাসিবাদ। এই সংবিধানে জন্ম দিয়েছিল হাসিনার ফ্যাসিবাদ। বাংলাদেশে আবারও ফিরে আসবে ফ্যাসিবাদ যদি এই 72 সংবিধান থাকে, যে সংবিধান 55 বছর আগে লেখা হয়েছিল। সেই সংবিধানকে আজকে